আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আসলে হ্যাপি আপু যে মামলাটা করেছে, আমরা তালহা সাহেবের বিষয়ে কিছু জিনিস বলার জন্য আমরা আজকে লাইভ হয়েছি। আপু, আপনি একটু বলে শুরু করুন। মুফতি তালহা মানে মুফতি হাফেজ মাওলানা মুফতি তালহা নামটা শুনলেই আসলে মনে হয় যে মানে ইসলামের মানে একটা পণ্ডিত বা একটা ইসলামের প্রতি একটা সম্মান চলে আসে। কারণ মাওলানা মুফতি এটা চাইলেই যে কেউ হতে পারে না, এখানে চাইলেই যে কেউ হাফেজ হতে পারে না। তো তাদেরকে আমরা কিন্তু সবাই খুব রেসপেক্ট করি। আমাদের সম্মানের জায়গাটা হুজুর দেখলে আমরা মাথা নিচু করে হাঁটি, যারা সাধারণ মানুষ আছে তারাও। তো সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অপকর্ম করে আসছে অনেক বছর ধরে। মায়ের পিঠের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি, কারণ আমি ঘরের বউ। আমি যদি কিছু বলতে যাই আমি তো তার কাছে পাও, আমি তো তার বাইরে আমি তো যদি সে মারে, এখন আমি তো মায়ের ভয়ে কিছু বলি। আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে না, অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে না। তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। সহ্যের একটা সীমা আছে, সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে, যেখানে আপনি মানে ডু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে। তো সেখান থেকে আসলে আমি আপু আপনাকে ট্রাস্ট করে যে আপু আপনি আমাকে হেল্প করেন, আমাকে এরকম একটা অবস্থা থেকে, এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এটার জন্য ইনশাআল্লাহ আপনার দ্বারস্থ আমি হয়েছি আপু, এবং রিকোয়েস্ট করেছি যে আমাকে আসলে আমার ফ্যামিলি ওরকম স্ট্রং কেউ নেই যে আমার হয়ে ওভাবে ইয়ে করবে। এবং আমি যেহেতু একটা দুনিয়া ফেলে চলে এসেছি, ওই দুনিয়ার কোনো কিছুই আমার মাথায় নেই। আমি মনে হয় যে ওই দুনিয়া আমি কখনো ছিলামই না, আমার এরকম ফিলিংস হয়। তো এবং আমার কারোর সাথে কোনো কিছু যোগাযোগ বা কিছু এখন নেই, আমার কিছুই না। আমি সাধারণ একজন মা, ঘরে বসে বিজনেস করি, যাতে যেহেতু আমার হাজবেন্ড আমাকে ইয়ে করে না, আমাকে করতে হয়, এটা আর কি ব্যাপার। এখন আপনার শরণাপন্ন হয়েছি, আপনি হেল্প করছেন, এটাই। এখন আমি শুনছি যেটা যে আপনি অনেক ইয়ে হচ্ছে না আমার কারণে। বিষয়টা কি, আমার সাথে হ্যাপি আপু যখন যোগাযোগ করে, তো আমি আপুর কাছে বিস্তারিত ঘটনাগুলো শুনতে চাই। তো আপু যখন আমাকে সব বিষয়গুলো খুলে বলে, তো তারপর আমি দেখতে পাই যে বা শুনতে পাই যে এখানে আসলে অনেকগুলো অপরাধ সংগঠিত হচ্ছে। যেহেতু আপু একজন ব্যবসায়ী, তার অনলাইনে বিজনেস আছে। তো তালহা ভাইয়া হচ্ছে আপুকে বিয়ে করার পর থেকেই তার বাসা থেকে হচ্ছে তার টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয়। টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেওয়ার পরই সে বাসা ভাড়া সবকিছু, বাসার বাজার সবকিছুই মানে হ্যাপি আপু বেয়ার করে। বাচ্চার খরচ, আপুর খরচ সে কোনো কিছুই দেয় না। বাসা ভাড়া সে অর্ধেক দেয়, এর বেশি না। তো আপু আমার কাছে যখন বলল, আপু আমাকে বিভিন্ন ছবি দেখালো, আপুর বাসায় যেতে বললো। আমি আপুর বাসায় গেলাম, যার পর দেখলাম যে তালহা সাহেব আপুকে খুব বাজেভাবে পিটিয়েছে। তো এটা দেখার পরে মানে আমার কাছে খুব খারাপ লাগলো। শুধু আপনার আপুকে না, সে হচ্ছে আপুর যে 4 বছরের একটা বাচ্চা আছে, সে বাচ্চাটাকে খুব বাজেভাবে আর কি সে শারীরিক মানসিকভাবে টর্চার করে। তো আপু আমাকে তারপর বললো যে আপু আমি কী করবো। তো তারপর আমি আপুকে বললাম যে আপু আপনি একটা পুলিশ কী বলে আপনি হসপিটালে যে একটা সার্টিফিকেট শোনেন, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। তারপর আপু সৌরভী হসপিটালে গিয়ে আপনার হচ্ছে সেই সার্টিফিকেটটা তুলে নিয়ে আসে। তারপর আমি গত পরশুদিন আপু যে মামলা করতে আসবে এটা তালহা সাহেবকে জানাইনি, কারণ সে জানলে তো আপুকে মেরে ফেলবে। তো আপু কোর্টে আসে, আমরা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারা একটি মামলা দায়ের করি। সেই মামলাটি এখন ওসি তদন্তে আছে। তো মামলা দায়ের করার পর আপু বাসায় চলে যায়, আমি কোর্টেই থাকি। তো বাসায় যাওয়ার পর আপু আর কি আমাকে বলে যে আপু আমি তো আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি না। তাহলে আমাকে বারবার বলছে আমি সারাদিন কোথায় ছিলাম। তো আমি আপুকে বলি যে ঠিক আছে আপু, আমি কোর্টের কাজ শেষ করে আমি রূপনগর থানায় আসি, আপনি ট্রিপল লাইনে ফোন করেন। সব ট্রিপল লাইনে ফোন করে আমিও থানায় আসি। থানায় এসে আমি হচ্ছে পুলিশ দিয়ে আপুর বাসাতে যাই। তো বাসায় যাওয়ার পর সেখানে তালহা সাহেবও থাকে। তো আমরা 3 জন পুলিশ নিয়ে তালহা সাহেবের সাথে আমরা বসে বিষয়গুলো জানতে চাই। বিশেষ করে পুলিশরাও জিজ্ঞেস করে যে উনি যে নিরাপত্তা নাই, বিশেষ করে ওনার 9টি বিয়ের কথা আমরা জানতে চাই।
সাধারণত আমরা একটা আলমকে আমরা আমাদের জীবনের আইডল মানি, আমাদেরকে সে তারা দিনের পথে ডাকেন। তো তালা ভাইয়া যেটা করেছেন যে আপুকে বিয়ে করার পর উনি পরপর আরো 8টি বিয়ে করেছেন। আমাদের কাছে 2টার কাবিননামা আছে, আর বাকি সবগুলো সে হচ্ছে আপনার মৌখিকভাবে করেছে। সে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করে, এরা খুবই বাজে প্রকৃতির, টিকটক করে, এদেরকে বিয়ে করে 15 দিন 1 মাস 2 মাস এদের সাথে সংসার করে, তারপরে এদেরকে সে ছেড়ে দেয়। তো তারপর আমরা যখন তাকে এই কথাগুলো জিজ্ঞেস করি, সে কোনো এক্স্যাক্টলি উত্তর দিতে পারে না। সে বলে যে আপু তার কার্ড ইউজ করে। একটা ওয়াইফ তো একটা হাজবেন্ডের কার্ড ইউজ করতেই পারে, যেহেতু আপু বিজনেস করে, আর কার্ডগুলো তো তার আপুকে দেওয়া। সে আপুকে তার ওয়াইফ, সে তাকে চোট করে এগুলো বলছিল। তো তারপর আমরা পুলিশ নিয়ে বসার পরে তাকে বলি যে তার আজকে দুবাই যাওয়ার কথা ছিল, যে আপনি যেহেতু দুবাইতে চলে যাবেন, আপনি চলে যান, আমি হচ্ছে আপুই বাসায় থাক। তো উনি বলে যে না, আমার বাসা ছেড়ে আমি যাবো না। তারপর হচ্ছে আমরা ওনাকে অনেক বোঝানোর পরে পুলিশের কাছে আপুই রাজি হয় যে না, আপু আপুর মার বাসায় চলে যাবে। তো এক পর্যায়ে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, আমি তারপর যে আমার সাথে যে ওসি 3জন পুলিশ পাঠিয়েছিল, আমি নিচে তালা ভাই আমাদের সাথে নেমে আসে। আমরা বিশেষ করে তালা ভাইকে রেখে যে যার মতো চলে যাই। তো আমাদেরকে বিদায় দিয়ে তালা ভাইয়া উপরে উঠে যায়। উপরে উঠে যেয়ে আপুর সাথে বিভিন্ন ঝামেলা শুরু করে, যে আমি তোমাদেরকে যেতে দিব না, তোমার মোবাইল পাসপোর্ট আমার বাচ্চাকে রেখে যেতে হবে। মানে সে আমাদেরকে বলছে সে তাকে তার মার বাসায় যেতে দিবে, পরে সে যেতে দিবে না। তো এক পর্যায়ে আপু আমাকে জানায়। তো আমি বলি যে আপু আপনি বাসায় চুপচাপ থাকেন, একটা রাতি তো লাস্ট আপু আমাকে 9:30টায় যোগাযোগ করে, বলে যে আপু আমাকে হচ্ছে ফোন পাসপোর্ট জিম্মি করে নিয়ে যাবে, অনেক কিছু জানায়। তো আমি আপুকে বুঝাই যে আপু আপনি একটু ধৈর্য ধরে থাকেন। তো যাই হোক, তারপরে রাত 10টার পর আপুর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। রাত 12টা-1টার দিকে তালা সাহেব যেটা করে, ওনার একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মূলধন বাড়ানোর জন্য সে আপুর কাছে কিছুদিন পর পরই টাকা চায়। লাস্ট যে টাকাটা চেয়েছে এটা আপু দেয়নি, আর ওনার গত এপ্রিলে উনি একটা বিয়ে করে। এইটার বিয়ের বিষয়টা আপু জেনে গিয়েছিল দেখেই উনি লাস্ট 10 তারিখে আপুকে যে মাইগ্রেটগুলো করে। তো উনি ওনার অ্যারাবিয়ান রেস্টুরেন্টের 5-6 জন স্টাফ নিয়ে আপুর যে অনলাইন পেজে বিজনেস করছে। আপুর প্রায় 40 থেকে 50 লাখ টাকার প্রোডাক্ট ছিল, অ্যান্ড আপুর 2টা মোবাইল, বাবুর তার বেবির হচ্ছে পাসপোর্ট, এগুলা নিয়ে তারপর হচ্ছে উনি একটা বড় ট্রাক ভাড়া করে সে তো এটা করেই, পাশাপাশি উনি বাসার ইন্টারকমের লাইনটাও কেটে দেয়। আপুর তো মোবাইল নিয়ে নিচ্ছে, আপুর মা আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে, আমি কোনো প্রেস করতে পারছি না, আমি কি করবো, এদিকে রাত হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে উনি একটা ট্রাক ভাড়া করে এগুলো জিনিসপত্র সে পাঠিয়ে দেয়। তারপর যখন আপুর মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল, আমি তখন কোপেছিলাম। আমি ইমিডিয়েটলি বাসার বাড়িওয়ালাকে ফোন করি যে আসলে হ্যাপি আপুর লাইফ প্লিজ এখন কি করা যায়। তো বাড়িওয়ালা যখন ও মামলা হয়েছে এটাও বলি, তো বাড়িওয়ালা তাহা সাহেবকে বলে যে দেখেন আপনি বাসা থেকে বের হয়ে যান। তো এক পর্যায়ে বাড়িওয়ালাকে সাথে নিয়েই তাহলা সাহেব হচ্ছে ওনার যে দুবাইয়ের যে টিকিট আপনার ওনার আইডি কার্ড এগুলো নিয়ে সে তখন বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে আপুর 2টা মোবাইল, পাসপোর্ট, ওনার বেবির পাসপোর্ট সব কিছু, আর আপুর তো 40-50 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে গেছে, সব কিছু নিয়ে উনি এক প্রকার বের হয়ে চলে যায়। তো আগের রাতে যেটা করেছে, আপু আর আপুর বেবিকে উনি গলায় ধরে রেখেছিল। এগুলো নিয়ে আপুকে সারা রাত অনেক চর্চা করছে, আপু যেন কাউকে বিষয়গুলো আপনার হচ্ছে না জানে। তো উনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আপু আমাকে একটা পাঠাও ডেলিভারি একটা মেয়ে আসে, তো মেয়েটার মাধ্যমে আপু আমাকে ফোন করে যে আপু আমার এই অবস্থা। তো আমি বলি আপু আপনি ইমিডিয়েটলি একটা মোবাইল কিনেন। তো আপু হচ্ছে মোবাইল নেই, সিম নেই, তারপর আপু লাইভে এসে সব কিছু জানে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তালহা সাহেবের সাথে আমাদের যখন ওসি পাঠালো, আমরা 3জন পুলিশ ওনার সাথে বসলাম, উনি কেন এতগুলো বিয়ে করেছে সেটার কোনো সদুত্তর দিতে পারেনি। উনি বলছে যে এই বিয়েগুলো মিথ্যা। তো এই বিয়েগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই ডকুমেন্টগুলো কি, আমি এই ডকুমেন্টগুলো আপনাদের কাছে সাবমিট করে দেবো। উনি কাশ্মীরে একটা মেয়েকে বিয়ে করে, তারপর হচ্ছে উনি তারপর পরপর আরো 7-8টা সে বিয়ে করে, মরিয়ম, তামান্না, তারপরে উনি আরেকটা বিয়ে যেটা করেছে আপু মেয়েটার নাম কি, মুশফিকা। ওই ঘরে হচ্ছে ওনার একটা মেয়েও আছে, হাফসা। ওনার ঘরে হচ্ছে তাহলা সাহেবের একটা মেয়েও আছে, কিন্তু মেয়েটা দেখতে মায়ের মতো হয়েছে, মেয়েটা কালো, এজন্য শুধু প্রত্যেক মাসে 10,000 টাকা সে মেয়েটার ভরণ পোষণের জন্য পাঠিয়ে দেয়। সে মেয়েটাকে এর থেকে বেশি কিছু করে না। এখন আমার কথা হচ্ছে যে উনি আলেম বলে উনি প্রতিনিয়ত উনি ইসলামে মিস ইউজ করছেন। ওনার বাবা নড়াইলের এমপি ছিল, সাবেক এমপি। ওনার বাবার সালমান এফ রহমানের সাথে খুব ভালো রিলেশন ছিল। একসময় প্রধানমন্ত্রী সালমান এফ রহমান ওনাকে পুরো সাপোর্ট দিয়েছেন, ইভেন দেশে আসার পর ওনাকে সংবর্ধনাও দিতে চেয়েছেন। উনি ওনার নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে উনি একের পরে এই অপকর্মগুলো করে যাচ্ছে।
উনি এতটাই ভয়ঙ্কর যে উনি কিছুদিন আগে বাবর রোডে ওনাদের একটা বাড়ি আছে, ওখানে গিয়ে উনি বাড়িতে ভাঙচুর করেছে, হসপিটাল ভাঙচুর করেছে, ওনার বোনের হাজবেন্ডকে উনি মারধর করেছে। উনি হচ্ছে ওনার পরিবারে যে অনেক মানুষের স্টেটমেন্ট আমাদের কাছে আছে, উনি পরিবারের কাছে যে 5 লাখ 10 লাখ টাকা নেয়, এখানে আপুর কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে গিয়ে উনি বিভিন্ন মেয়েদের সাথে পেছনে খরচ করে, উনি দামি দামি গাড়ি কিনে মেয়েদের দেখে উনি এসব করে। এখন আমার কথা হচ্ছে যে এই যে আপু উনি মডেলিং ছেড়ে সবকিছু ছেড়ে উনি যে আপনার দিনের পথে আসলেন একটা মানুষকে বিশ্বাস করে, ওনার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে উনি মারধর করে। শুধু মারধর না, আমি আরেকটা জিনিসও বলছি, এই বাচ্চাটাকে উনি হচ্ছে বাচ্চাটার লিপ সাক করে, বাচ্চাটার টাং সাক করে, বাচ্চাটার পায়ের ফিঙ্গার সাক করে, মানে এক প্রকার সমকামিতার মতো। এই জন্য আপু হচ্ছে বাচ্চাটাকে তার কাছে মিশতে দেয় না। এই প্রশ্নগুলো আমি যখন আমার সামনে সামনাসামনি বসেছি আমি জিজ্ঞেস করছি, উনি এগুলোর কোনো সদুত্তর দিতে পারেনি। উনি একটা কথাই বলে যে আপু বাচ্চাকে নিয়ে বারবার বাসা থেকে চলে যায়। এখন আপু বাচ্চাটা নিয়ে বারবার কেন বাসা থেকে চলে যায়? উনি কয়েকদিন পর এরকম একটা দুটো করে বিয়ে করে, আপুর কথা যে সংসার হচ্ছে না, শরীয়ত মোতাবেক আমাকে তুমি ডিভোর্স করে দাও, তালাক নিয়ে তুমি তোমার মতো চলে যাও। সে বাচ্চা নেবেও না, বাচ্চা আপুকে দিবেও না, সে বিভিন্ন টর্চার মনে করে। আর এখানে যেহেতু আপুকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, শুধু এটা না, ওনার বোনকে দিয়ে কালকে থেকে আমাকে উনি বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। তাহলা সাহেবের আলাদা একটা জ্ঞানই আছে ওনাদের অপকর্মে, বিভিন্নভাবে আমাকে উনি হুমকি দামকি দিচ্ছে আমি যেন মামলাটা থেকে সরে যাই, আমি যেন আপনার হচ্ছে আজকে প্রেস কনফারেন্সে না আসি, যমুনা টিভি, চ্যানেল 24, বিভিন্ন মানুষকে ওনার বোন ওনারা ফোন দিয়ে থ্রেট দিয়েছে। আমি ফেসবুকে কেন লিখেছি আমার নামে মামলা করবে, আমার ফ্যামিলি মেম্বার, আমার হাজবেন্ড, আমার বেবি, সবাইকে সে এক প্রকার আপনার মানে থ্রেট করছে, আমি যেন আপনাকে কোনো সাপোর্ট না করি। এখন আমার এই দিনের বোনের জন্য যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু আমি আপুকে সর্বোচ্চ আপু যেন ন্যায় বিচার পায় আমি সেই ব্যবস্থাটা করব। আর আমার আলেম সমাজের কাছে রিকোয়েস্ট থাকবে, কালকে থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে যে এই যে তাওলা সাহেব যে একটা ভণ্ড হুজুর, হ্যাঁ উনি যে 8 থেকে 9টা বিয়ে করেছে, এগুলো তো সব আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমরা কোর্টে সাবমিট করেছি, মামলাটা এখন তদন্তাধীন আছে। হ্যাঁ, এই যে উনি এতগুলো বিয়ে করছে, উনি ইসলামের মিসইউজ করছে। ইসলাম থেকে বলেছে আপনি 4টা বিবাহ করতে পারবেন, কিন্তু আপনার 4 জন বউকে সমান দৃষ্টিতে রাখতে হবে। উনি যদি একটা বিয়ে করতো, করার পর যদি উনি মহিলাটাকে বাসা ভাড়া করে রাখতো, তাহলে কিন্তু আপনাকে উনি যদি 4 জনকে রেখে সমানভাবে করে আমার কোনো সমস্যা নেই। এবার হচ্ছে সিট খালি করছে, মানে একজনকে বউ রেখে 3টা সিট খালি থাকবে, যাবে আসবে যাবে আপুর ঘরে ওনার একটা এত সুন্দর একটা বেবি আছে, তারপর একটা ছেলে বেবি, সংসার খরচ দিতে হয় না, এই জন্য উনি আমাদের হাতছাড়া করতে চাচ্ছে না। আর আপু চিন্তা করেছে যে 6-7 বছর যে আমি যে মিডিয়া ছেড়ে সামনে এখন মানুষকে এসব কথা জানাই, তো দিনের প্রতি মানুষের একটা চলে আসবে, নেগেটিভই চলে আসবে, যে আসলে হয়তো দিনের পথে কোনো শান্তি নেই। এর জন্য আসলে আপু বিষয়গুলো জানেন। উনি আপুকে কিভাবে মেরেছে সবকিছু আমি নিজের চোখে দেখেছি, এগুলো কোনো কিছুই মিথ্যা কথা না। এখন আমার আলেম সমাজের কাছেই থাকবে যে ওনার একটা মানে ব্যবস্থা নেই, উনি যেন আর কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করতে না পারে। আর আপু প্লাস আমি একজন আইনজীবী হিসেবে আমি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি, যে আসলে আমাদের কখন কি হয়ে যায়, কারণ উনি তো অনেক প্রভাবশালী। আপুকে তো মানে কি করবে আমি জানি না, আমাকে উনি বিভিন্নভাবে কিন্তু সামনে মামলা থেকে সরে যায়, আমি কেন প্রেস কনফারেন্স করছি। এখন আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপুর দিক চিন্তা করে হলো আপনারা আমাদের পাশে থাকেন। আর উনি যেটা বলছেন উনি বিদেশে উনি বিদেশে যায়নি, ওনার এয়ার টিকিট আমাদের কাছে ছিল, আমরা ওই এয়ারলাইন্সে কথা বলছি, উনি বাংলাদেশেই আছেন। উনি বিভিন্ন মিথ্যা পোস্ট দিচ্ছে যে উনি সফরে আছেন, উনি লাইভে আছেন, উনি বাংলাদেশে আছেন ওনার বোনের বাসায়। উনি ওনার বোনকে দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি যাচ্ছে, যেহেতু আপুর কন্ট্যাক্ট নাম্বার ওনার কাছে নাই। এখন মানে এই আজকে বলার ছিল, এখন বাকিটা আপু যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আর গতকালকে যে ঘটনা হলো ওই ঘটনার প্রেক্ষিতে আসলে নেক্সট মানে আরো যেগুলো করতে চাচ্ছিলাম না সেগুলো আরো ওয়ে বের হচ্ছে আর কি। আমরা চাচ্ছিলাম আসলে একটা সুন্দরভাবে এটা সমাধান হোক। হ্যাঁ, এখানে আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি। মামুনুল হক সাহেবকে গত সপ্তাহে বড়ভাবে ডাকা হয়েছে, তিনি কোনো সমাধান করতে পারেন না। আমি চাচ্ছিলাম না যে তাহলে বারবার রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি কিছুদিন দুবাই থেকে আসেন, আপুর একটু মাথা ঠান্ডা হোক। কিন্তু উনি যেহেতু ওনাদেরকে গলায় ছুরি ধরে আপুর উনি যে ট্রাক ভাড়া করে নিয়ে গেছে, আমাদের সিসি ফুটেজও আছে, বড় একটা ট্রাক ভাড়া করে 5 জন স্টাফ উনি আপু সমস্ত মালামাল নিয়ে গেছে, মোবাইল, পাসপোর্ট সবকিছু। এখন আসলে আমরা আরো কিছু মামলা করবো ওনার এগেনস্টে, যেগুলো প্রক্রিয়াধীন। আসলে মানে এর থেকে আর বেশি কিছু বলা নেই, আল্লাহ একটা হেদায়েত দান করুন।